কেমন রয়েছে সবাই? আশা করি ভালো রয়েছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে ট্রান্সক্রিপশান। তো প্রথমে আমরা দেখব ট্রান্সক্রিপশান কাকে বলে। সহজভাবে বলতে গেলে ডিএনএ থেকে যে প্রক্রিয়ায় আরএনএ তথা এমআরএনএ তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশান। অর্থাৎ ডিএনএতে যে তথ্যগুলো রয়েছে সেটা এমআরএনএতে কপি করা হয় যে প্রক্রিয়ায়, সেটি হচ্ছে ট্রান্সক্রিপশান। মূলত আমরা জানি যে জীবের যে কোনো বৈশিষ্ট্যই নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা। তো এই জিন কিভাবে কাজ করে? জিন আসলে একটা নির্দিষ্ট এনজাইম নিঃসরণ করে সেই জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে। তো যখন এনজাইম নিঃসরণ করে বৈশিষ্ট্যটা প্রকাশ করে তখন এনজাইমটা আসলে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, যার জন্য আসলে জিন তার কাজ করতে গেলে একটা প্রোটিন নিঃসরণ করে। তাহলে সেই প্রোটিন আসে কোথা থেকে? আমাদের এটি জানতে হবে। তো প্রোটিন কিভাবে আসে এটা সংক্রান্ত কথা বলতে গেলে কি এসে যায় যে আমরা জানি যে ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ রিপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন। আরেকটা এক্ষুনি আমরা বললাম কি যে ডিএনএ থেকে যে প্রক্রিয়া এমআরএনএ তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশান। তাহলে ট্রান্সক্রিপশান প্রক্রিয়ায় যে এমআরএনএ উৎপন্ন হলো সেই এমআরএনএ থেকে এইবার যে প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে সেই প্রক্রিয়াকে বলা হবে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন প্রক্রিয়া শেষ পর্যন্ত প্রোটিন উৎপন্ন হলো, আর প্রোটিন উৎপন্ন হলেই তখন জিন ওই প্রোটিনটা নিঃসরণ করে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে। এই জন্য আসলে বলা যায় যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি। যে কোনো জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে এই প্রোটিনটা তৈরি করতে হয় তাকে, আর প্রোটিন হচ্ছে তখন সমস্ত কাজের মুখ্য ভূমিকা পালন করে থাকে। এই জন্যই প্রক্রিয়াটাকে আসলে কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা বলা হয়। এই কথাটুকু আলোচনা করলাম কেন ট্রান্সক্রিপশান কেন হয় এটা আমাদের বোঝার জন্য। তো এখন দেখি ট্রান্সক্রিপশান কিভাবে হয়। একটা ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হবে। আমরা ডিএনএ তৈরির প্রক্রিয়া যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে সেখানে দুটো শ্বাস তৈরি হয়েছিল ডিএনএর প্যাঁচ খুলে গিয়ে। ঠিক এখানেও কিন্তু ডিএনএর প্যাঁচ খুলে যেতে হয়। সেখানে যে দুটো সূত্র রয়েছে এই দুটো সূত্রই কিন্তু আসলে ট্রান্সক্রিপশান প্রক্রিয়ায় অংশ নেয় না। এই সূত্র দুটোর যে কোনো একটি আসলে ট্রান্সক্রিপশান প্রক্রিয়ায় অংশ নেয়। এটিকে বলা হয় শ্বাসসূত্র বা টেমপ্লেট। কাজে এই টেমপ্লেট প্রয়োজন হয় ডিএনএ ট্রান্সক্রিপশান করতে গেলে। আরও প্রয়োজন হয় আরএনএ পলিমারেজ এনজাইম, কেননা ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে হবে, এই জন্য প্রয়োজন হয় আরএনএ পলিমারেজ এনজাইম। কিন্তু ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে গেলে আমরা কিন্তু দেখেছিলাম ডিএনএ পলিমারেজ এনজাইম লাগে। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে গেলে লাগে আরএনএ পলিমারেজ এনজাইম। আরও কি লাগে? অসংখ্য নিউক্লিওটাইড, রাইবোনিউক্লিওটাইড প্রয়োজন হয়, যেমন এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি এইগুলো প্রয়োজন হয়। আরও কি প্রয়োজন হয়? কিছু এনজাইম প্রয়োজন হয়। ট্রান্সক্রিপশান প্রক্রিয়ায় যে প্রধান এনজাইম সেটি তো আমরা দেখেছি আরএনএ পলিমারেজ এনজাইম। এছাড়া আরও কিছু প্রয়োজন হয়। আরও কিছু প্রয়োজন হচ্ছে কিছু প্রোটিন ফ্যাক্টর প্রয়োজন হয়। এই উপাদানগুলো আসলে ট্রান্সক্রিপশান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কিভাবে হয় ট্রান্সক্রিপশান? আসলে ডিএনএর একটা নির্দিষ্ট জায়গাতে ট্রান্সক্রিপশান প্রক্রিয়া শুরু হবে। সেই যে জায়গায় ট্রান্সক্রিপশান করবে
ওই জায়গাটুকুকে ট্রান্সক্রিপশন ইউনিটও কিন্তু বলা হয়। একটি জিন অংশে ট্রান্সক্রিপশন শুরু হবে, তো সেই জিনের প্রথম শুরুর যে অংশটি, ওখানে একটি প্রোমোটার অঞ্চল থাকে। সেই প্রোমোটার অঞ্চলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা প্রথম শুরু হয়ে থাকে। কিভাবে শুরু হয়? ওই প্রোমোটার অঞ্চলে সেই আরএনএ পলিমারেজ এসে যুক্ত হয়, আরও যুক্ত হয়ে হচ্ছে কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এইগুলো মিলে একটা ট্রান্সক্রিপশন কমপ্লেক্স তৈরি করে নিউক্লিওটাইড যুক্ত করে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটার শুরু করে দেয়। এই ধাপটাকে তখন আমরা বলে থাকি ট্রান্সক্রিপশনের প্রথম ধাপ, যেটির নাম দেওয়া হয়েছে ইনিশিয়েশন স্টেজ বা সূচনা পর্যায়। তারপরে কি হয়ে থাকে? পরবর্তী ধাপ যেটি ইলঙ্গেশন পর্যায় বা প্রলম্বন বা দীর্ঘায়ন ধাপ। এই ধাপে কি হয়ে থাকে? যে ওই যে নিউক্লিওটাইড যুক্ত হয়ে আরএনএ তৈরি করার প্রক্রিয়াটা শুরু করবে, সেই ক্ষেত্রে একটির পর একটি নিউক্লিওটাইড পরপর যুক্ত হতে থাকে। যুক্ত হয়ে আসলে নিউক্লিওটাইড শৃঙ্খলটিকে বর্ধিত করতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু নিউক্লিওটাইড যুক্ত হওয়ার যে নীতি, যে অ্যাডেনিনের সাথে থাইমিন, কিন্তু এখানে থাইমিন নয়, যেহেতু এটি আরএনএ, কাজে ইউরাসিল, গুয়ানিনের সাথে সাইটোসিনের সাথে গুয়ানিন, এইভাবে নিউক্লিওটাইডগুলো নাইট্রোজেন বেস অনুযায়ী সেটা গুয়ানোসাইন ট্রাইফসফেট হোক, সাইটিডিন ট্রাইফসফেট হোক, একটির পর একটি নিউক্লিওটাইড এইভাবে পরস্পর যুক্ত হয়ে একটা এমআরএনএর শৃঙ্খল তৈরি করবে। আরও আমাদের একটি কথা গুরুত্বপূর্ণ, না বললেই না, সেটি হচ্ছে ডিএনএর যে সূত্রকটি এই এমআরএনএ তৈরিতে অংশ নেয়, সেই সূত্রকে সাঁচ সূত্র বলা হয় বা নন কোডিং স্ট্র্যান্ড বলা হয় বা নন সেন্স স্ট্র্যান্ড বলা হয়। ঠিক আরেকটি সূত্র, যে সূত্রটি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশ নেয় না, সেই সূত্রকে কিন্তু বলা হয় বিপরীত কথাগুলো, যেমন সেন্স স্ট্র্যান্ড বলা হয়, কোডিং স্ট্র্যান্ড বলা হয়, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বলা হয়। কেন এটা কোডিং স্ট্র্যান্ড? আসলে ডিএনএর এক সূত্রকে কাজে লাগিয়ে যে এমআরএনএটি তৈরি হবে, সেটি আসলে ব্যবহার করবে যে সূত্রকে, সেই সূত্রের মতো নাইট্রোজেন বেসের সিকোয়েন্স হবে না। নাইট্রোজেন বেসের সিকোয়েন্স হবে পরিপূরক আরেকটি যে সূত্রক থাকবে, সেই পরিপূরক সূত্রের নাইট্রোজেনের বেসগুলোর অনুরূপ বেস কিন্তু ওই সিকোয়েন্সে সজ্জিত হয়ে নতুন এমআরএনএ তৈরি করবে। এই জন্য আসলে যে সূত্রটি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশ না নেয়, সেই সূত্রটাকেই বলা হচ্ছে সেন্স স্ট্র্যান্ড, বা তাতেই কোডগুলো নিহিত রয়েছে বিধায় তাকেই বলা হয় কোডিং স্ট্র্যান্ড। আমরা বুঝতে পারলাম, এই কথাটুকু প্রথমে বলে নেওয়া যেতে পারে। তাহলে আমরা দুটো ধাপ নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে ইনিশিয়েশন বা সূচনা পর্যায়, ইনিশিয়েশন ফেজ। দ্বিতীয় পর্যায়টি আমরা বললাম ইলঙ্গেশন ফেজ বা প্রলম্বিতকরণ বা দীর্ঘায়ন ধাপ। 3 নম্বর একটি ধাপ রয়েছে সমাপ্তিকরণ ফেজ বা সমাপ্তিকরণ পর্যায়। এই যে আরএনএ পলিমারেজ এনজাইম ধীরে ধীরে ডিএনএকে শৃঙ্খল হিসেবে ধরে সামনের দিকে আগাচ্ছে এবং এমআরএনএ শৃঙ্খলকে বর্ধিতকরণ করছে, সেখানে কিন্তু একটি নিয়ম মেনে চলবে। যে সূত্রকে সাঁচ হিসাবে ব্যবহার করবে, সেই সূত্রটি থাকবে 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তের দিকে, আর যে নতুন এমআরএনএটি তৈরি হবে, সেটি কিন্তু অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে অগ্রসর হতে থাকবে। তাহলে যে নতুন এমআরএনএটি তৈরি হবে, সেটি অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তে বিদ্যমান থেকে এমআরএনএটি তৈরি করবে। কেননা 3 প্রাইম প্রান্তে মুক্ত হাইড্রোক্সিল
রয়েছে, কাজে ওখানে একটির পর একটি নিউক্লিওটাইড যুক্ত হতে পারবে। তো এইভাবে এই যে নিউক্লিওটাইডগুলো পরপর যুক্ত হতে থাকছে, কিন্তু ডিএনএর শ্বাসে এমন একটা স্থান আসবে যে অঞ্চলে কোনো ওই রকম ট্রান্সক্রিপশন হওয়ার কোনো সংকেত বিদ্যমান থাকবে না। ওই স্থানটাকে বলা হবে সমাপ্তিকরণ অঞ্চল। ওই সমাপ্তিকরণ অঞ্চলে আরএনএ পলিমারেজ এনজাইম আসলে আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ঘটাতে পারবে না। তখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে এবং এমআরএনএ তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে সমাপ্তিকরণ পর্যায় বা টার্মিনেশন ফেজ। আরেকটি ফেজ রয়েছে বা চতুর্থ পর্যায়ে সেটির নাম হচ্ছে প্রসেসিং অফ প্রি এমআরএনএ। প্রসেসিং অফ প্রি এমআরএনএ অর্থাৎ যে এমআরএনএটি তৈরি হলো, তৃতীয় ধাপে আলোচনা করলাম, সে আরএনএটি অনেকটা দীর্ঘ বড় হবে এবং সেখানে কিছু অর্থহীন অংশ যুক্ত থাকবে। এই অর্থহীন অংশকে বাদ দেওয়ার জন্য কিছু প্রসেস করতে হয়। এইটাকে বলা হচ্ছে প্রি এমআরএনএ প্রসেসিং ফেজ। সেখানে আমরা কি দেখব, যে এমআরএনএটি আগের ধাপে তৈরি হয়েছে সেটা দীর্ঘ, তাতে দুটো করে অংশ থাকবে পরপর সজ্জিত। একগুলো থাকবে ইন্ট্রন্স বা ইন্টারভেনিং অংশ, আরেকগুলো থাকবে এক্সন্স বা এক্সপ্রেসড অংশ। ইন্টারভেনিং অংশ এগুলো আসলে অর্থহীন, এটাতে প্রোটিন সংশ্লেষণের কোনো কোড নিহিত থাকবে না। কিন্তু এক্সপ্রেসড সিকোয়েন্স যেখানে থাকবে, এক্সন্স সাইট যেখানে থাকবে, সেই সাইটটা কিন্তু আসলে প্রোটিন সংশ্লেষণের কোডন বিদ্যমান থাকবে। এই জন্য ইন্ট্রন্স অংশগুলো কেটে বাদ দেওয়া হবে। ইন্ট্রন্স অংশগুলোকে কেটে বাদ দিয়ে শুধু এক্সন্স অংশগুলোকে পরপর যুক্ত করে যে এমআরএনএটি তৈরি হবে, এটি হবে হচ্ছে চূড়ান্ত এমআরএনএ বা ফাইনাল এমআরএনএ। ফাইনাল এমআরএনএ তৈরি হওয়ার পরও আরেকটু ঘটনা রয়েছে। এই ধাপটার নাম এটি বলতে পারো, 5 নম্বর ধাপটার নামও বলতে পারো যে ক্যাপিং এবং টেইলিং। ক্যাপিং এবং টেইলিং। তো এটা কি? ক্যাপিং হচ্ছে যে এমআরএনএটি তৈরি হলো সেটার দুই প্রান্তে, এক প্রান্তে টুপি পরানোর মতো অবস্থা সৃষ্টি করা হয়, যেটা 5 প্রাইম প্রান্তে সে অংশে ফসফেট যুক্ত থাকে, যেখানে অনেক গুয়ানোসাইন ট্রাইফসফেট যুক্ত করা হয়, করে ক্যাপিং করা হয়। আর এক প্রান্তে যেটা 3 প্রাইম প্রান্ত, ওই অংশে পলি এ অনেক অ্যাডেনিন যুক্ত করে লেজের মতো তৈরি করা হয়। এটিকে বলা হয় টেইলিং। এই কাজটি কেন করা হয়? যেন অন্য কোনো ক্ষতিকর এনজাইম বা কোনো এনজাইমের মাধ্যমে তৈরিকৃত এমআরএনএটি নষ্ট না হয়ে যেতে পারে। এবং এমআরএনএ আমরা জানি তৈরি হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। এখন নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয়ে সেই এমআরএনএটি নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বা নিউক্লিয়ার ছিদ্র দিয়ে রাইবোজোমের কাছে যাবে, গিয়ে আসলে রাইবোজোমের সহায়তায় এমআরএনএটি প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করবে। এইভাবে তোমার একটা চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়ে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে। তো আমরা দেখব একটু চিত্রে যে কিভাবে ডিএনএ থেকে সেই এমআরএনএ তৈরি হয়েছে। এই চিত্রে, এই কালার চিত্রে দেখানো হয়েছে, এদিকে সাদা কালো চিত্রেও দেখানো হয়েছে যে এটি একটি ডিএনএতে পলিমারেজ এনজাইমের, আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় এই যে প্যাঁচ খুলে যাচ্ছে, কোথায় ট্রান্সক্রিপশন শুরু হবে সেই স্থানটাকে সূচনা বিন্দু বলা হয়, যেখানে জিনের প্রোমোটার অঞ্চল রয়েছে। এখানে নতুন এমআরএনএ তৈরি হয়েছে। এই নতুন এমআরএনএ তৈরি হয়েছে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে। এখানে দেখানো হয়েছে ক্যাপিং, এখানে দেখানো হয়েছে টেইলিং। এই
সূত্রটা শ্বাস হিসাবে ব্যবহৃত হচ্ছে, যার জন্য এটিকে টেমপ্লেট স্ট্র্যান্ড বা শ্বাসসূত্র বলে, এটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বলে। তো এইরকমভাবে আমরা এই চিত্রে আরেকটু আলোচনা করব, পুনরায় আলোচনা করব বলা যায়। যেমন এইখানে যে দুটো সূত্র, একটা সূত্র শুরু হয়েছে 5 থেকে 3 প্রাইম ডিরেকশানে, আরেকটি 3 থেকে 5 প্রাইম ডিরেকশানে। সেখানে কোন সূত্রটি এই শ্বাসসূত্রক হিসাবে বা টেমপ্লেট হিসাবে ব্যবহৃত হয়ে এমআরএনএ তৈরি করছে সেটি আমরা দেখব। এই 3 প্রাইম থেকে 5 প্রাইম যে প্রান্ত, যে স্ট্র্যান্ড রয়েছে, সেই সূত্রটি আসলে এমআরএনএ তৈরি করার জন্য ব্যবহৃত হচ্ছে, যার জন্য এই সূত্রটাকে কি বলা হয়? শ্বাসসূত্র বলা হয়, বা নন কোডিং স্ট্র্যান্ড বলা হয়, বা নন সেন্স স্ট্র্যান্ড বলা হয়। আরেকটি সূত্রক যেটি থাকলো, এই সূত্রকটা এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় না, যার জন্য এটিকে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বলা হয়, বা পরিপূরক স্ট্র্যান্ড বলা হয়, বা নন টেমপ্লেট স্ট্র্যান্ড বলা হয়, বা নন সেন্স স্ট্র্যান্ড বলা হয় ইত্যাদি। তো এখন ট্রান্সক্রিপশন শুরু হবে কোথায় থেকে? এটি নিয়ে বলতে গিয়ে কি বলেছি, যে একটা জিন এর নির্দিষ্ট অংশে ট্রান্সক্রিপশনটা শুরু হবে। সেই জিনের প্রথমেই একটি অংশ থাকে, সেটি হচ্ছে প্রোমোটার অঞ্চল। ওই প্রোমোটার অঞ্চলেই আসলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শুরু হবে। সেখানে কি হবে? কিছু আরএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হবে এবং কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এসে যুক্ত হবে। এই যে এখানে আরএনএ পলিমারেজ এনজাইম এখানে দেখানো হয়েছে। এইখানে যদি শুরু হয়ে থাকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি, তাহলে আরএনএ পলিমারেজ এনজাইমটি কিন্তু এখানে যদি সূচনা বিন্দু থাকে, মানে যেখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হবে, সেটাকে একদিকে সূচনা বিন্দুও বলা হচ্ছে, যেখানে প্রোমোটার রয়েছে। এই প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হবে, কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এসে যুক্ত হবে, তখন এইগুলোকে একসঙ্গে বলা যেতে পারে ট্রান্সক্রিপশন কমপ্লেক্স। তো সেখানে কি করবে? আরএনএ পলিমারেজ এনজাইমটা এই সূত্র দুটোর প্যাঁচ খুলে দেবে, দিলে একটা সূত্র ট্রান্সক্রিপশনে ব্যবহৃত হবে। তখন ওই সূত্রকে আমরা শ্বাসসূত্র বা টেমপ্লেট স্ট্র্যান্ড বা ননসেন্স স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড বলবো, আর একটিকে কোডিং স্ট্র্যান্ড বলবো। কেন এটিকে কোডিং স্ট্র্যান্ড বলবো? এই কারণেই বলবো, আসলে এইখানে যেভাবে নাইট্রোজেন বেস তথা নিউক্লিওটাইডগুলো সজ্জিত রয়েছে, ঠিক অনুরূপ নাইট্রোজেন বেসগুলো কিন্তু এই নতুন এমআরএনএতে সজ্জিত হবে। শুধুমাত্র এইখানে যেমন থাইমিন রয়েছে, এটা যেহেতু আরএনএ তথা এমআরএনএ, কাজেই থাইমিনের জায়গাতে ইউরাসিল আসবে। দেখবে এভাবে মিল পাবা। এই যে অ্যাডেনিন, এখানে অ্যাডেনিন এসছে, এখানে গুয়ানিন। কিন্তু এইখানে শ্বাসসূত্র যেটা, এটার কিন্তু বিপরীত। যেমন এইখানে রয়েছে অ্যাডেনিন, এইখানে থাইমিন থাকার কথা ছিল, তার পরিবর্তে ইউরাসিল। থাইমিন এখানে অ্যাডেনিন, সাইটোসিন গুয়ানিন সাইটোসিন। তাহলে শ্বাসসূত্রের একদম বিপরীত নাইট্রোজেন বেসগুলো বা বিপরীত নিউক্লিওটাইডগুলো সজ্জিত হয়েছে। কিন্তু যেটাকে আমরা কোডিং স্ট্র্যান্ড বলেছি, ঠিক তার অনুরূপ নাইট্রোজেন বেস তথা নিউক্লিওটাইডগুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সজ্জিত হয়েছে। যেমন এখানে থাইমিন আছে, এখানে ইউরাসিল। থাইমিন যেহেতু আরএনএতে থাকবে না, এখানেও তাই। এখানে অ্যাডেনিন, এখানে অ্যাডেনিন, এখানে গুয়ানিন, এখানে সাইটোসিন, এখানে থাইমিন থাকবে না, জন্য ইউরাসিল, সাইটোসিন। কাজেই দেখা যাচ্ছে যেহেতু এই সূত্রে যে কোডগুলো রয়েছে, সেম কোডই আসলে এমআরএনএতে সৃষ্টি হবে। এই জন্য এটাকে কিন্তু কোডিং স্ট্র্যান্ড বলা হচ্ছে, আর এটাকে কিন্তু নন কোডিং স্ট্র্যান্ড বলা হচ্ছে। কিন্তু এটাই কিন্তু শ্বাস, আর এটা শ্বাস নয়। এইভাবেই আমরা সূচনা পর্যায়টা আলোচনা করেছি, যে এইভাবে তোমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সূচনা হবে। হয়ে দ্বিতীয় ধাপে কি বলেছি? ইলংগেশন বা বর্ধিতকরণ, অর্থাৎ একটির পর একটা নিউক্লিওটাইড কোডের সিকোয়েন্স অনুযায়ী সজ্জিত হতে থাকবে। সজ্জিত কীভাবে হতে থাকবে? যে এখানে অ্যাডেনিন রয়েছে, তাহলে এদিকে ইউরাসিল আসবে, এখানে থাইমিন রয়েছে, এখানে অ্যাডেনিন আসবে, সাইটোসিন রয়েছে, গুয়ানিন আসবে। এইভাবে নাইট্রোজেন বেস পেয়ারিং নীতি অনুযায়ী একটির পর একটা নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে আসলে এই নিউক্লিওটাইড চেইনটা ধীরে ধীরে বর্ধিত করতে থাকবে। সেই বর্ধিত হতে থাকবে কোন ডিরেকশানে? 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে। এর জন্য যে শ্বাসসূত্র ব্যবহৃত হবে সেটি কিন্তু অবশ্যই 3 প্রাইম প্রান্ত থেকে 5 প্রাইম প্রান্তের দিকে রয়েছে। এইটা গেল আমাদের ইলংগেশন বা বর্ধিতকরণ, অর্থাৎ এমআরএনএ সূত্রটা বর্ধিত হতে থাকলো। এই বর্ধিত হতে হতে এবং আরএনএ পলিমারেজ এনজাইমকে ধীরে ধীরে আগাচ্ছে। আমি সূচনাটা এখানে দেখিয়েছিলাম, আরএনএ পলিমারেজ এনজাইমটা ধীরে ধীরে এখানে আগাচ্ছে। তো এই আগাতে কোনো একটা জায়গাতে গিয়ে দেখা যাবে যে ওইরকম কোডন পাচ্ছে না বা স্টপ
থেমে যেত, ওখানে আসলে প্রোটিন সংশ্লেষণে কোনো বার্তা নেই, সেখানে গিয়ে আরএনএ পলিমারেজ এনজাইম আর কিন্তু ট্রান্সক্রিপশন করবে না। তখন ওই স্থানটাকে বলা হয় সমাপ্তিকরণ স্থান বা টার্মিনেশন সাইট। ওই টার্মিনেশন সাইট এসে গেলে, টার্মিনেটর সাইটে এসে গেলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। তখন একটা এমআরএনএ তৈরি হয়ে যাবে। এই এমআরএনএতে যেহেতু ইন্ট্রন্স অংশ রয়েছে, এক্সন্স অংশ রয়েছে, ইন্ট্রন্স অংশগুলো অর্থহীন, এই জন্য ইন্ট্রন্স অংশগুলোকে কেটে বাদ দেওয়া হয়। কাজেই এই এমআরএনএকে তখন কিন্তু প্রি এমআরএনএ বলা হয়। এই প্রি এমআরএনএর কী করা হয়, তখন কিছু কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়, দিয়ে প্রসেসিং করে আসলে চূড়ান্ত এমআরএনএ তৈরি করা হয়। অর্থাৎ ইন্ট্রন্স বা ইন্টারভেনিং অংশগুলো বাদ দেওয়া হয়, দিয়ে এক্সন্স বা এক্সপ্রেসড অংশগুলোকে পরস্পর যুক্ত করে চূড়ান্ত এমআরএনএ তৈরি করা হয়। চূড়ান্ত এমআরএনএ এই প্রি এমআরএনএর থেকে কিন্তু আকারে একটু ছোট হবে। আর এই চূড়ান্ত এমআরএনএ তৈরি করার জন্য প্রসেসিং করতে গিয়ে যে এনজাইম ব্যবহৃত হয় তাকে স্প্লাইসিওসোম বলা হয়, আর ওই প্রক্রিয়াটাকে বলা হয় স্প্লাইসিং প্রক্রিয়া। হ্যাঁ, যার জন্য আরেকটি ধাপের নাম কিন্তু স্প্লাইসিংও বলা যেতে পারে। তাহলে স্প্লাইসিং প্রক্রিয়ায় কী হয়, যে প্রি এমআরএনএ থেকে ইন্ট্রন্স অংশগুলো বাদ দিয়ে শুধু এক্সন্স অংশগুলোকে যুক্ত করে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয় যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াকে বলা হয় স্প্লাইসিং। আর এই ক্ষেত্রে যে এনজাইম ব্যবহৃত হয় সেগুলোকে একত্রে বলা হয় স্প্লাইসিওসোম। এইভাবে একটা ডিএনএ থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তে সৃষ্ট একটা নতুন এমআরএনএ তৈরি হয়, যে প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। তাহলে আমরা কি জানলাম, যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া তথা এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, এবং এই প্রোটিন সমস্ত জিনের কার্যাবলী প্রকাশে মুখ্য ভূমিকা পালন করে। আর এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রাল ডগমা। আরও কি জানলাম, যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। সেখানে দেখলাম প্রধানত 4টি বা 5টি ধাপের মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। একটিকে বললাম ইনিশিয়েশন বা সূচনা পর্যায়, যেখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শুরু হলো প্রোমোটার অঞ্চলে। তারপরে দেখলাম যেখানে তোমার পরবর্তী যে পর্যায়টি, সেটির নাম আমরা করেছি ইলংগেশন পর্যায় বা দীর্ঘায়ন বা বর্ধিতকরণ পর্যায়। সেখানে আমরা কি দেখলাম, যে নির্দিষ্ট বেস পেয়ারিং নীতি অনুযায়ী একটার পর একটা নিউক্লিওটাইড পরপর সজ্জিত হয়ে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে একটা এমআরএনএ তৈরি করে। তারপরে আমরা কি দেখলাম, সমাপ্তিকরণ বা টার্মিনেশন। এখানে কি দেখেছি, যে এমন একটা ডিএনএতে অংশ থাকবে যেখানে প্রোটিন সংশ্লেষণের কোনো বার্তা নিহিত থাকবে না, সেই স্থানটাকে সমাপ্তি স্থান বলা হবে। তো সেখানে এসে আরএনএ পলিমারেজ আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ঘটাতে পারবে না। তখন সেখানে এমআরএনএটা সেটা তোমার ডিএনএ থেকে সরে চলে আসবে। হয় একা একাই এমআরএনএটি দূরে সরে যাবে ডিএনএ থেকে, নতুবা কোনো সহযোগী প্রোটিন এসে ওই এমআরএনএ অণুটিকে দূরে সরিয়ে নেবে। সেই ক্ষেত্রে যে এমআরএনএটি তৈরি হবে এটা দীর্ঘ থাকবে, এর মধ্যে ইন্ট্রন্স অংশগুলো সজ্জিত থাকবে, এক্সন্স অংশগুলো সজ্জিত থাকবে। ইন্ট্রন্স অংশগুলো অর্থহীন, এইটা প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয় না বিধায় এটাকে প্রসেসিং করে কেটে বাদ দেওয়া হয়। যে প্রক্রিয়ায় এটি করা হয় সেটিকে বলা হয় স্প্লাইসিং। আর এই স্প্লাইসিংয়ের জন্য স্প্লাইসিওসোম এনজাইম প্রয়োজন হয়। তো স্প্লাইসিং প্রক্রিয়ায় কী হয় জেনেছি, যে প্রি এমআরএনএ থেকে ইন্ট্রন্স অংশগুলো কেটে বাদ দিয়ে শুধু অর্থপূর্ণ এক্সন্স অংশগুলোকে পরপর যুক্ত করে যে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়, সেই চূড়ান্ত এমআরএনএ হচ্ছে পরবর্তীতে প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও কি দেখেছি, পরের আরেকটি ধাপ আমরা বলেছি যে ক্যাপিং অ্যান্ড ট্রেইলিং, অর্থাৎ চূড়ান্ত যে এমআরএনএ তৈরি হলো সেখানে কিছু গুয়ানিন পরস্পর গুয়ানোসাইন ট্রাইফসফেট হিসেবে যুক্ত করে ক্যাপিং করা হয়, এবং টেইলিং করা হয় একদিকে, সেদিকে পলিয়ে অনেকগুলো অ্যাডেনিন পরস্পর যুক্ত করে টেইলিং করা হয়। কেন করা হয়, এটা যেন কোনো এনজাইমের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তারপরে সেই চূড়ান্ত এমআরএনএটি নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে। এইভাবেই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তো ঠিক আছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় তোমরা সুন্দরভাবে এটি আয়ত্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।